আজকে আমি এই মুহূর্তে আছি ধুলাইয়ে পালংঘাটে এবং ধুলাইয়ে এই যে নির্বাচনী আমাদের ঈশানউল্লাহর পক্ষ থেকে যে নির্বাচনী প্রচার শুরু হচ্ছে এবং আজকে ইভিনিং শোতে আমি এটা দেখাতে যাচ্ছি। এখানে আমি দেখলাম যে আমি যে জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি এখানে এখানে কাল মুখ্যমন্ত্রী একটা জনসভা করবেন এবং এ সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন আমি আপনাদের পরে দেখাবো। তো প্রথমে আমি জানিয়ে দিই যে ধুলাইতে এখানে যে লড়াইটা চলছে সেটা হচ্ছে মূলত কংগ্রেস বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এখানে বিজেপির প্রার্থী হচ্ছেন অমিয়কান্তি দাস এবং কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ধ্রুবজ্যোতি প্রকাশ। এবং আপনারা জানেন যে গত উপনির্বাচন এখানে একটা প্রবল লড়াই হয়েছিল, কিন্তু এবারে প্রার্থী বদল হয়েছে। এবারে অমিয়কান্তি দাস কংগ্রেসের বিজেপির টিকিট পেয়েছেন, তাই এবার লড়াইটা একটু অন্য ধরনের এখানে হচ্ছে। আমি আপনাকে একটু পরে অনুষ্ঠানে দেখাবো ধ্রুবজ্যোতি প্রকাশ কি বলছেন, এবং এর আগে আমি আপনাদের দেখাবো যে আগামীকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে জনসভা এখানে করতে যাচ্ছেন সেই জনসভা সম্পর্কে আমার একটা সরজমিন প্রতিবেদন আমি আপনাদের দেখাবো। তারপর আপনারা দেখতে পারবেন কংগ্রেস প্রার্থী কি বলছেন, এবং একটি জনসভার শেষে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম মণিপুরের ইনা তিনফলের সাংসদ কাইজাম বিমলের, এবং সেখানে তিনি কি বলেছিলেন সব আমি উপস্থাপন আপনাদেরকে দেখাবো। আপনারা এবং সবচেয়ে বড় কথা হলো ধুলাইতে বিজেপি দুই দলই কিন্তু প্রচার চালাচ্ছে খুব ভালোভাবে। তবে প্রচারে অবশ্যই বিজেপি কিছুটা এগিয়ে, কিন্তু কংগ্রেস দেখলাম বিভিন্ন জনসভা কংগ্রেসের আমি গেছি কয়েকটা জনসমাগম মোটামুটি ভালো হচ্ছে এবং বিজেপি সাংগঠনিকভাবে অত্যন্ত তৎপর, তারা জনসভা করছে এবং বিজেপি এখানে দাবি করছে তারা প্রায় 50,000 ভোটে জিতবে। কংগ্রেস কত ভোটে জিতবে সেই দাবি করছে না, কিন্তু তারা বলছে যে তারা ভোটে জিতবে। তো ধুলাইয়ের রাজনৈতিক পরিস্থিতি এক কথায় সরগরম। আপনি দেখছেন যে এদিকে মুখ্যমন্ত্রী জনসভা, এদিকে মণিপুরের সাংসদ এসেছেন, আগামী 5 তারিখ আবার মনোজ তেওয়ারি আসছেন, আবার দাবি বাগানের ময়দানে আসছেন। তো সব মিলিয়ে একটা ধুলাইতে একটা নির্বাচনের সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ধুলাইয়ে আপনারা জানেন যে প্রবলভাবে তফসিলি সংরক্ষিত আসন এবং প্রবলভাবে একটা হিন্দু ঘনিষ্ঠ আসন। এই আসনে যদি কংগ্রেসকে ভালো কিছু করতে হয় তাহলে হিন্দু এলাকার তাদের সাংগঠনিক তৎপরতা এবং তাদের ভোট অবশ্যই বেশি করে আনতে হবে, এবং এই তৎপরতায় আমি দেখলাম অনেকেই আছেন এবং আরো সবাই দাবি করেন যে তারা অত্যন্ত ভালো প্রদর্শন করবে। দর্শকরা আপনারা দেখে নিন প্রধান মুখ্যমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা কি বলছেন। তারপরে আমি আপনাদের নিয়ে যাব পালিপাড়াতে মালুগ্রামে, সেখানে একটি জনসভা, সেখানে মণিপুরী সম্প্রদায়ের মানুষ প্রচুর ছিলেন এবং সেখানে কি বললেন মণিপুরের সাংসদ, কি বললেন ধ্রুবজ্যোতি প্রকাশ, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সব মিলিয়ে ধুলাইতে এখন রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সরগরম। আগামীতে আরো কিছু আপনাদের সামনে উপস্থাপন করবো। আমরা আপনাদেরকে আজকে এখানে আমরা এসেছি পালংঘাট বাজারে। এখানে একটি জনসভা রয়েছে, এই জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী, আগামীকাল এখানে আসছেন। তো সেই জনসভার প্রস্তুতিটা কিরকম এবং ধুলাইতে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে এখন বিজেপি দলের পক্ষ থেকে অনেকগুলো জনসভা হচ্ছে। প্রার্থী এখানে আমরা বিজেপি কিছু কর্মীকে দেখতে পাচ্ছি, তারা তাদের নাম বলবেন এবং তারা এখানে তদারকিতে আছেন। কাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে আসছেন এবং তারা কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি একটা মঞ্চ তৈরি হচ্ছে। এবং আপনারা এদিকে তাকান, বিশাল ময়দান রেডি হচ্ছে এবং তারা যেটা বলবেন এখন তারা বলবেন সবকিছু। আচ্ছা, এই যে জনসভা তৈরি হচ্ছে, আপনার নামটা? আমার নাম ভূষণ পাল। আপনি কোন দায়িত্বে আছেন এখানে? আমি মুখ্যমন্ত্রী কালকে আসবে, ওনার পুরো প্যান্ডেলের দায়িত্বে আমি আছি, পুরো ইনচার্জ। আচ্ছা, কত মানুষ আপনারা আশা করছেন? আমরা টার্গেট নিয়েছি আমাদের 25,000-এর অধিক মানুষ এখানে জমায়েত হবে। আগামীকালকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে নির্বাচনী সভায় উনি উপস্থিত হবেন। আর আমরা ধলাই সমষ্টি আমরা এখানে 25,000-এর অধিক যাতে মানুষ হয় সেটার জন্য দিন রাত আমাদের কর্মীরা পরিশ্রম করে যাচ্ছে। যেহেতু পালংঘাট মণ্ডলে মুখ্যমন্ত্রীর সভা, আর এই পালংঘাট জিপিতে আমরা টার্গেট নিয়েছি পায়ে হেঁটে অন্ততপক্ষে 5,000 মানুষ পালংঘাট জিপি থেকে বেরোবে। আমাদের নিয়ারেস্ট জিপি রুকনি নর্থ, রুকনি ইস্ট, এইগুলা জিপি থেকেও পায়ে হেঁটে রেলির মাধ্যমে আগামীকালকে আমাদের এই মাঠে জমায়েত হবে। আমাদের
পার্শ্ববর্তী নরসিংপুর মণ্ডল, এই পালংঘাট মণ্ডল থেকে 15,000 মানুষ আগামীকালকে এই সভার যোগ দেবে। আমাদের পার্শ্ববর্তী নরসিংপুর মণ্ডল থেকে আমাদের 7,000 মানুষ আমাদের এখানে গাড়িয়ে আসবে, এখানে জমায়েত হবে। বজরঙ্গা থেকেও 5,000 মানুষ আসবে। সর্বমোট মিলে আমরা 25,000 নিচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা, মানুষের যে একটা ইমপ্রেশন যে ভারতীয় জনতা পার্টির লিডার আসবে, এখানে 25,000-এরও অধিক আর মানুষ হবে এখানে, আমরা যেটা বুঝতে পারছি। আপনার নামটা? বিধান চন্দ্র পাল, এক্স মন্ডল প্রেসিডেন্ট নরসিংপুর মন্ডল। আপনি কি ভাবছেন 25,000 মানুষ হয়ে যাবে? আবহাওয়া তো খুব একটা ভালো না। আমরা যেভাবে কাজ করে চলছি, এখানে প্রত্যেকটি জিপিতে প্রত্যেকটি বুথে আমরা এই মিটিংকে সাকসেসফুল করার জন্য প্রতিটি কার্যকর্তা মাঠে চষে বেড়াচ্ছেন। তো আমরা আশা করছি 25,000-এর অধিক হওয়ার জন্য, যে মানুষের মধ্যে যে উৎসাহ লক্ষ্য করা গেছে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রীকে দেখার জন্য, ওনার ভাষণ শোনার জন্য, এতে আমরা আশাবাদী 25,000-এর উপর হবে মানুষ। ধন্যবাদ। আরো দুজন কর্মকর্তা এখানে আছেন, তাহলে আপনার নামটা? 25 এবার হওয়ার চান্স, যদি আমাদের বরুণ দেবতা যদি আমাদেরকে আশীর্বাদ করেন, তাহলে আমি মনে করি যে 30-25-এ যেরকম দাঁড়িয়ে আপনার নামটা? অজয় লস্কর। আপনি কি ভাবছেন 25 হয়ে যাবে? 25,000-এর উপরে মানুষ হবে এখানে। যেরকম মানে দেখছি আমাদের প্রত্যেকটা জিপি থেকে যেরকম সাড়া পাচ্ছি, সবাই মানে উৎসাহ নিয়ে আছেন। মুখ্যমন্ত্রী আসবেন উন্নয়নের বার্তা নিয়ে, এটাই আমরা আশা রাখছি। দর্শকরা, এই জায়গাটা পালংঘাট বাজারে বাজার মাঠটার নামটা কি? এটা স্কুলের মাঠ। এবং এইখানে এই এলাকাটা আপনি বলতে পারেন বিজেপির দুর্গ, যদিও গত উপনির্বাচনে এখানে বিজেপি কিছু কম ভোট পেয়েছিল। তো এবার কি মানে গতবারের মতো অবস্থা হবে না, এবার আপনাদের ভোট বাড়বে? এবার তো দেখুন, আমাদের একটা টার্গেট যে আমরা 50,000-এর অধিক আমাদের প্রার্থীকে আমরা লিড দিতে আমরা সক্ষম হব। কারণ আমরা যে ফেসিলিটি আমাদের সরকার দিচ্ছে, সেটা অনুপাতে আমরা দেখেছি বিগত দিনে আমাদের এমপি মহোদয় 62,000 ভোট এগিয়ে রয়েছেন, লিড দিয়েছি। পরবর্তীকালে আমরা পঞ্চায়েত নির্বাচন হয়েছে, ওই সময় আমরা 42,000 আপনারা পারছেন একেবারে। আচ্ছা, এখানে আরেকজন কর্মকর্তা আছে, আপনার নামটা? কৃষ্ণ জীবন দেবনাথ। আচ্ছা, তারা বলছেন যে তারা এখানে নাকি টার্গেট, আপনি একটু পরে আসছেন, তো 25,000 লোক কি এত সহজে হয়ে যাবে? 100% আমরা তো 25,000 বলা হয়েছে, কিন্তু আমরা এরকম লক্ষ্যে আছি যে আমরা 25,000 প্লাস করবো, আমরা এর বেশি হবে। কারণ আপনারা বলবেন কেন, কারণটা হচ্ছে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি যেভাবে এই আসামকে গড়ে তোলার জন্য উনার যে একটা স্বপ্ন, উনার যে একটা পরিকল্পনা, এবং যেভাবে উনি দিন রাত ঝড় তুফান বৃষ্টিকে অবজ্ঞা করে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তৃতীয়বারের মতো সরকার আনার জন্য যে প্রচেষ্টা উনি করে গেছেন, এবং বিশেষ করে আমাদের যেগুলা উনি বেনিফিট পাইয়ে দিয়েছেন, যেগুলা অরুণোদয় বলুন, মহিলা উদ্যমিতা বলুন, যারা আছে যুবতীরা আছে সবলীকরণের ক্ষেত্রে বলুন, এরকম অনেক উন্নয়ন, রাস্তাঘাট বলুন, আমাদের জল জীবনের কাজ বলুন, বিভিন্ন যেগুলো উন্নয়নমূলক কাজ বলতে গেলে অনেক কাজ, সেটা হয়েছে একমাত্র আমাদের আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী আছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে। এবং আমরা সবাই এই যে তৃতীয়বারের মতো আমরা সরকার করতে যাচ্ছি, এবং সেই সরকারকে আশীর্বাদ দেওয়ার জন্য জনগণ পুরা রেডি আছেন। স্বতঃস্ফূর্তভাবে ওনারা সবাই আগামীকালকে উপস্থিত হবেন। এবং আমরা সবসময় জানি যে বৃষ্টি অনেক সময় আপনারা দেখছেন যে মাঠ ভিজা, কিন্তু আমরা জানি যে ভারতীয় জনতা পার্টির উপরে আমাদের ভগবানের একটা আশীর্বাদ আছে, এবং আশীর্বাদ আছে বলেই অনেক সময় আমরা গত যেগুলো মিটিং হয়েছে আপনারা দেখেছেন দোলাইতে খুব বৃষ্টি, রাত্রেবেলা বৃষ্টি একদম সব শেষ, কিন্তু যখনই 100% ভগবান আমাদের পুরা সদয় আছে, বরুণ দেবতা আমাদের সব সময় আছেন, এবং জনতা সবসময় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে চান, এবং ওনাকে দেখতে ওনারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন। দর্শকরা, এই যে তারা কথাগুলো বললেন এবং তারা যেভাবে বলছেন যে একটা কিছু একটা মানে এখানে 25,000 লোক হবে, এবং ধুলাই আমি যেটা ঘোরাফেরা করছি এখানে গতবারের উপনির্বাচনে যে লড়াইটা হয়েছিল সেরকম লড়াই হবে কিনা এটা দেখার বিষয়। তবে এখানে বিজেপি অনেক বেশি সংগঠিত আমি দেখতে পাচ্ছি এখানে,
এবং কংগ্রেসের কি কংগ্রেস কি করছে না করছে আমি পরবর্তীতে ভিডিওগুলোতে আমি আপনাদের আবার দেখাবো। তো এই যে কাল যে জনসভাটা হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের জনসভা, এই জনসভাকে কেন্দ্র করে যে উদ্দীপনা আপনারা দেখলেন বিজেপি কর্মীদের মধ্যে, এতে কিন্তু বিজেপিকে এই নির্বাচন 9 তারিখের ভোটের বাজারে কিন্তু বিজেপির পক্ষে অনেকটাই হাওয়া তুলে দিল। মুখ্যমন্ত্রী কাল আসলে জনসভা যদি সফল হয় তাহলে সেটা অবশ্যই ধরে বিজেপির জন্য অনেকটা প্লাস পয়েন্ট হবে। আচ্ছা, এবার যেহেতু এরা প্রত্যেকেই ফিল্ডে কাজ করছে এবং আপনারা ভূষণ পালকে ছিলেন, অনেক দিন থেকে বিজেপি কাজ করছেন এবং তিনি বিজেপির আগে পঞ্চায়েত সভাপতি ছিলেন, বিভিন্ন দায়িত্বে আছেন তিনি। তো কংগ্রেসকে আপনারা কি চোখে দেখছেন? কংগ্রেসকে আপনাদের মানে আপনাদের কাছে কতটুকু প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে ভাবছেন? আমি মনে করি আজকের দিনে কংগ্রেস আমাদের এখানে হয়তো প্রার্থী দিয়েছে যেহেতু একটা জাতীয় দল, কিন্তু আজকের দিনে আমরা একেবারে একটা সভা সমিতি, একটা ফ্ল্যাগ পর্যন্ত আমাদের সমষ্টির মধ্যে, আমি নয় আপনারা আরো অন্য কাউকে জিজ্ঞেস করলেও পাবেন যে কংগ্রেসের এখন পর্যন্ত কোনো ধরনের সভা নেই, সমিতি নেই, কিচ্ছু নেই। আর একটা আনন্দ সংবাদ বলে দিচ্ছি যে শুধু আগামীকালকে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন, তার 5 তারিখও আমাদের মনোজ তেওয়ারি শুধু দিল্লি থেকে, উনিও ডারবি বাগানে ওনারও প্রোগ্রাম আছে, উনিও আসবেন, মনোজ তেওয়ারিও আসবেন। তো তাহলে আপনারা বুঝে নেন পরিমল শুক্লবৈদ্য যে সাজানো বাগান সেটা সত্যিকার অর্থে সাজানো বাগানের প্রসঙ্গ এসে গেল। সাজানো বাগান দর্শক, আমি সাজানো বাগান নিয়ে একটা আলাদা আপনাদের কিছু বলবো সাজানো বাগান দিয়ে। তো আমি এখন আচ্ছা, আপনি কি ভাবেন কংগ্রেসের সঙ্গে কি আপনারা কি প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের সঙ্গে? আমরা করবো না, ওরা করবে। কে করবে? না, ওরাই করবো। হ্যাঁ, ওরা তো আমাদের কোনো গণায় আমাদের নেই। আচ্ছা, আপনার কংগ্রেসকে গণনায় ধরছে? গণনাই ধরছি না আমরা, কারণ একটু আগে আপনারা শুনেছেন যে কংগ্রেসের, আপনারাই বলুন না, আপনারাই বলুন কোন দিকে তারা প্রচার হচ্ছে, কি হচ্ছে। উনার যে ক্যান্ডিডেট একজন উনি আছেন, উনি তো মানে সময় বুঝে এখানে আসেন। উনি ভাবছেন যে ভারতীয় জনতা পার্টি এখানে বোধহয় কিছু একটা হবে, যেটা আপনারাই সবসময় বুঝেন, যার জন্য উনি এসছেন। আর আসার পরে টিকিট নিয়ে এসছেন, এখন আসার পরে উনি এখন মাথায় হাত দিয়ে বসে আছেন যে কোথায় কি করবেন, বিভিন্ন যেগুলা কথা থাকে উনি এখন আস্তে আস্তে সরে আজকের দিনে আর কয়েকটা দিন রয়েছে, উনাকে আর খুঁজেই পাবো না, বর্তমানে পাচ্ছি না। আর উনি কি করে আমাদের মধ্যে আসবে আর সব করবে? ধন্যবাদ আপনাদের। কাছে ভালোগ্রামে এখানে আমরা কংগ্রেসের জনসভা দেখতে পাচ্ছি। কংগ্রেস পার্টির বিপজ্যোতি প্রকাশের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন মুম্বইয়ের সাংসদ ডাক্তার আমিনাম, এবং তাকে আপনারা চেনেন, তিনি অত্যন্ত সুবক্তা। এবং আমরা দেখেছি যে সংসদে দাঁড়িয়ে তিনি মণিপুরের যে সমস্যাগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন, এবং মণিপুর যে জ্বলছে এটা তিনি সংসদে প্রথম, তিনি সাংসদ, উত্তর পূর্বের মধ্যে তিনি মণিপুরের প্রথম সাংসদ তিনি তুলে ধরেছিলেন। আমরা দেখেছি এর আগেও মণিপুরের দুজন সাংসদ ছিলেন, কিন্তু তারা সেটা পারেননি, কিন্তু আমরা দেখেছি তিনি সেই কাজটা করেছেন। আমি ধ্রুবজ্যোতি প্রকাশের কাছে একটু পরে আসছি, আগে আমি মাননীয় সাংসদ পাশে যাচ্ছি। Sir, what is the situation nowadays in Manipur? Yeah, it's just normalizing disorder, nothing like same thing, people have been they're trying to normalize what is essentially normal. What is the role of the central government in this regard? And they are deliberately trying to destroy the state of Manipur. That's why they are not deliberately not ensuring that the people can get the state. That is how they are involved. You should remember that, one hours the national media brigade. मैंने उसको पूछा कि do you think that ये यूपी, बिहार या पंजाब में होता है ऐसा? आप होने देते ऐसे? क्यों होने दिया ऐसे? That's why second government is involved. आप क्या सोचते हैं कि मणिपुर में परमानेंट पीस हो सकता है क्या? It will be, if the government of India is honest, things will have resolved long time back. अच्छा, आप तो आसाम में निर्वाचन के प्रचार से आए हैं, तो what you feel, what will happen in Assam, especially Assam? See, I'm telling you, the BJP in general, they thrive on polarizing societies, and which
They're very good at what we call it Jula. Bolte kuch hai, karke kuch hai. They've been doing it, and that's exactly what this BJP government is doing, dividing people of Assam on the basis of religion. They've made so many promises which they haven't implemented. It's just what they said last time. They said it 500 bedded high-tech hospital बनाएगा हर जिला में. अभी we have a shortage of more than 90% shortage of doctors. illegal immigrant यूपी के टाइम में 80,000 से ज़्यादा हमने रिकॉर्ड किया है. Their own record is 2,500. बोलते उनको एक्साइट करके घूमना हरी करते रहते हैं. So Assam has become another site for that. We must resist this. We need a peaceful Assam and practical. Illegal immigrants को report करना. UPA has done it already. They have done far more better than what they have done. Development में ध्यान देना चाहिए. प्रेम भाईचारे से रहना चाहिए. तो उस concern जैसे concern. And even, I've come to know so much in the way they govern things. Even the wages are different. I was told that tea garden का जो बारात में रहता है उसका wages is different from that one. So this kind of a discriminatory practices, once Congress government comes and we will correct them. Do you hope that Congress will make I will. Thank you very much. আমরা শুনলাম, এবার আমরা প্রার্থী ধ্রুবজ্যোতি ভোটের শেষে প্রশ্ন করবো। আচ্ছা, কংগ্রেস আপনি গতবার যেভাবে আপনি ভোট পেয়েছিলেন এবং আমরা দেখেছি যে প্রচন্ড বিজেপি দুর্গের জায়গায় আপনি প্রচুর ভোট পেয়েছেন, তো এবারও কি সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে না কি আপনি এবার সেই আগের মতো পারছেন না? গতবার আমি গভর্নমেন্টের সাথে ফাইট করেছিলাম, গভর্নমেন্টের সাথে। এবার গভর্নমেন্ট নেই, এবার মডেল কোড অফ কন্ডাক্ট লাগার পরে গভর্নমেন্ট শেষ। তাই আমি আশা রাখছি যে লোকের যে সাড়া পাচ্ছি, লাস্টে আমি এইসব কমিউনিটির আমি সাড়া পাইনি, কিন্তু এবার আমি ওদেরও সাড়া পাচ্ছি এবং ওদের একটা ডিমান্ড ছিল যে আজকে যেমন বিমল সিংজি যে এখানে আনার জন্য। তাই আমি ওনার সাথে আমরা এপিসিসি এসিসিতে কন্ট্যাক্ট করে ওনাকে এখানে আনা হয়। আমরা আশাবাদী, কারণ যেভাবে আমাদের হিন্দু লোকগুলা আমাদের পাশে আছে, জানি না কি একটা পরিবর্তন হয়েছে। সবাই বলছে একটা পরিবর্তন লাগে, দোলাইতে এত বছর বিজেপির শাসন থাকতে থাকতে দোলাইতে এরকম কাজ কিছু হয়নি। তাই লোকে সাড়া দিচ্ছে, আমি আশা রাখছি লাস্ট ইয়ার থেকে আরো অনেক বেশি ভোট আমরা পাবো। আচ্ছা, গতবার আপনারা একটা আওয়াজ তুলেছিলেন স্থানীয় এবং বহিরাগত, এবার তো আপনারা এই আওয়াজটা তুলতে পারছেন এবং এই গতবার স্থানীয় এবং বহিরাগত আওয়াজটা তুলে আপনারা ভোটের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক অবস্থায় ছিলেন। এবার আপনিও স্থানীয় এবং যিনি বিজেপির প্রার্থী তিনিও স্থানীয়, তো আপনাদের সেই আগেরবারের যে স্লোগানটাতে এবার কাজ দিচ্ছে না, এটা কি আপনাদের ক্ষতি হবে না? এখানে ওদের নমিনেশন যখন দিয়েছিলেন ওরা বাইরে থেকে এনে ওনাকে বানিয়েছিলেন, সাংসদ ওনার সাথে ওরা জানি না কি হয়েছে, উনি আবার আরেকজনকে এনে দিলেন, যে লোকটা গত ইলেকশনে সব থেকে পদার্থ সাংসদ বলে, এটা আমি বলিনি, আজকে যিনি আমাদের বিজেপি থেকে টিকিট পেয়েছেন উনি বলেছেন যে অপদার্থ সাংসদ আর ওনার একজন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল উনি বলেছেন। আজকে এইসব কথা মানুষ দেখছে, কারণ ওনার যখনই অসুবিধা হয় উনি পার্টি বদলে দেন। তাই বিজেপি কংগ্রেস না, এবার এখানে অনেক ইস্যু আছে, এখানে মানুষ বিতস্তব্ধ, এলাই মানুষ বিজেপির থেকে মুক্তি পেতে চায়, কারণ মানুষকে অরুণোদয় দেখিয়ে ভয় দেখিয়ে মানুষকে যেভাবে আটকানো হয় ফোর্সলি, মেনুগুলাকে মিটিংয়ে আনতে বাধ্য করে রাস্তায় নামিয়ে দিয়েছে। তাই সাধারণ যারা জনসাধারণ এটা চেঞ্জ করতে চায়, মানে এটা চেঞ্জ লাগে, এটা আমাদের কোনো ইস্যু হবে না। স্থানীয় কিন্তু আমি মনে করি ওনার থেকে আমরা অনেক বেশি অ্যাডভান্স আছে, কারণ অর্গানাইজেশনটা আমাদের এখন অনেক স্ট্রং। লাস্ট ইয়ার যখন বাই ইলেকশন খেলেছিলাম আমাদের এত অর্গানাইজেশন লোক ছিল না, কিন্তু লাস্ট 1.5 বছর থেকে আমি যেভাবে ফিল্ডে কাজ করে যাচ্ছি, আমার অর্গানাইজেশন আমাদের সৈনিক পুরা শক্তিতে কাজ করছে এবং এটা দৃঢ় বিষয়ে আমরা জরুর জিতবো। নতুন ডিলিমিটেশন মতে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু ভোট আগের থেকে একটা কমে গেছে। সংখ্যালঘু ভোট কংগ্রেসের একটা ভোট ব্যাংক, যদিও গতবার সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ বিজেপিতে যাওয়ায় আপনি হেরেছিলেন, তো এবার কি ভাবছেন সংখ্যালঘু ভোট কমে যায় কি আপনাদের সার্বিক ফলাফলের কোনো অসুবিধা হবে না? থেকে আগে আমাদের ছিল 27 জিপি, এখন হয়েছে আমার 30 জিপি, 30টা নতুন 3টা জিপি আমাদের সংযোগ হয়েছে। সংখ্যালঘু ভোট লাস্ট ইয়ার বিজেপি ওদেরকে ভয় দেখিয়ে
ফোর্সলি অ্যাডমিনিস্ট্রেশন লাগিয়ে আমাদের কাছে সরিয়ে দিয়েছিল। এখন জেনারেল ইলেকশনে এইসব ফোর্স হবে না, এরকম প্রেশার দিতে পারবে না। তাই মনে করে সংখ্যালঘু একটা ভোট 95-এর উপরে আমরা সংখ্যালঘু ভোট পাবো। যুবজ্যোতি প্রকাশ তো বলছেন তিনি সব শ্রেণীর সমর্থন পাবেন। তো আমি শেষ প্রশ্নটা তাকে করছি যে আপনি কত বেশি ভোটে জিতবেন বলে আশা করছেন? এটা এসব কথা বলাটা ভুল, কারণ বিজেপিরা বলছে 40,000 50,000 ভোটে জিতবে, 60,000 বলে দিল। তাহলে তোলাই ভোটার বলতে হয়তো আমরা একটাই ভোট পাবো না ওদের কথা মধ্যে, কিন্তু এসব কথা বলবো না, আমরা জিতবো নিশ্চয়ই, এবং মার্জিনটা ভালো মার্জিন হবে। শেষ প্রশ্ন, আপনি এই নির্বাচনে আপনি ইস্যু কোনটা রাখছেন? মানে আপনি ধলাইয়ের স্থানীয় ইস্যু না জাতীয় ইস্যু বা স্টেটের ইস্যু আনছেন, না ধলাইতে স্থানীয় কোন ইস্যুটাকে আপনার সামনে রেখে নির্বাচনে লড়ছেন? এখানে আমার অনেক ইস্যু আছে, যেমন একটু আগে थोड़ा देर पहले सामने बताया जो हेल्थ जो हमारे बिहार जो हेल्थ का जो प्रॉब्लम है, हेल्थ सिस्टम बहुत खराब है इधर। यहाँ माने कोई आदमी यहाँ कोई लोकल हेल्थ हॉस्पिटल में जाने के बाद कोई हेल्प भी नहीं मिलता है, सबको मेडिकल रेफर कर देता है। इसके बाद ड्रिंकिंग वाटर बहुत खराब, हालत खराब है। अगर यहाँ बारिश नहीं होता तो यहाँ एक नेचुरल कैलामिटी हो जाता है, जैसे पानी पीने के पानी के। तो ये सब जो है ना हम जरूर करेंगे। पानी, ड्रिंकिंग वाटर, स्कूलिंग, जो गांव के अंदर जो गांव में छोटा छोटा बच्चे लोग हैं उनके पढ़ने के लिए अच्छे स्कूल भी नहीं है, तो लेकिन इतना बीजेपी लोग इतना काम कर रहे हैं, तो ये सब क्यों नहीं है इतना दिन से? आप लोग देखेंगे बड़ा बड़ा JGM का जल जीवन मिशन का बड़ा बड़ा टैंकी है, लेकिन खाली टैंकी है, इसमें आज तक पानी नहीं निकलता। तो ये सब हमको असेंबली में जाके उठाना है। यहाँ हम दलाई में देखिए प्राय 7 से 8 ट्राइब लोग रहते हैं। यहाँ मिथई मणिपुरी है, बिष्णुप्रिया मणिपुरी है, रियांग है, टिपरा है, मार है, कुकी है, सब लोग ट्राइब इधर रहता है, लेकिन कोई भी आज तक असेंबली में ये नहीं उठाया कितना हम लोग इतना टाइम इधर रहता है। तो ये सब उठाना होगा। तो ये सब ज़्यादा वोट नहीं है सर, ये जो आज मिठाई कमेटी का लोग है 7-7,500 लोग होगा, लेकिन उन लोग को थोड़ा नेग्लेक्ट करके रखता है, लेकिन सब लोग बीजेपी को वोट देता है। हम लोग मिलता है लेकिन ज़्यादातर बीजेपी का, इसलिए सार आज जो समझाया उनको, ये सब हम जो आगे जाके ये लोग हम लोग को वोट देंगे, इसलिए हम लोग सार को लाया ही। अच्छा सर, आपसे मैं एक बात पूछता है, टेलीविजन के पहले हमारा ये लखीमपुर एक कॉन्स्टिट्यूंसी था जहाँ में मिथई मणिपुरी इन्फ्लुएंशियल वोटर था 27,000, लेकिन टेलीविजन के बाद क्या हुआ, वो डिवाइड हो गया। तो इससे साथी मेरा भी था, डिसाइडिंग फैक्टर था मिथई, तो ये अभी नहीं है। इसके बारे में आपका क्या है? मेरे ख्याल में उसको करेक्ट करना चाहिए। कम से कम मणिपुरी का कंट्रीब्यूशन इन आसाम सोसाइटी, आसाम स्टेट में उसको मायने रखते हुए उसको करेक्ट करना चाहिए। सिर्फ आउटसाइड सबसे ज़्यादा पॉपुलेशन मणिपुरी का इधर आसाम है, और खासतौर पर असर एरिया में इसके हिस्ट्री का एक हिस्सा यही है ना, उसकी देखिए थोड़ा उसको करेक्ट करना चाहिए, उसका वॉइस आना चाहिए। वैसे तो बैक वॉइस तो हमारे जो भी कर लेंगे, एक्चुअली इसका जो जस्टिस होना चाहिए तो करेगा, वो था ऐसा होना चाहिए। धन्यवाद।